স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। চতুর্থ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন হলো আজ। প্রথম ধাপে ভোটের হাওয়া ছিল বিএনপির অনুকূলে, তাই দ্বিতীয় দফায় আরো সতর্ক সরকারি দল আওয়ামী লীগ। এ দফায় ১১৪ উপজেলার মধ্যে এখন পর্যন্ত ৫৪টি উপজেলার ফলাফল আমরা হাতে পেয়েছি। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ২৪টি, বিএনপি সমর্থিত প্রার্থী ১৯টি এবং অন্যান্যরা ৯টি উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। প্রথম দফার খবরটি একটু জানিয়ে রাখি। প্রথম দফায় ৯৮টি উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৩৬টি, বিএনপি সমর্থিত প্রার্থীরা ৪০টি ও অন্যরা ২২টিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। জনমতের চূড়ান্ত প্রতিফলন অবশ্য জানা যাবে মে মাসে ষষ্ঠ দফার নির্বাচন শেষে। এসব নিয়ে আজকের আলোচনা উপজেলার দ্বিতীয় দফা। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাঈদ এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। স্বাগত আপনাদের। এছাড়াও আমরা সরাসরি কথা বলবো আমাদের ব্যুরো থেকে, সরাসরি আমরা নির্বাচনের খবর জানবো। এর সঙ্গে সেজন্য আমাদের সঙ্গে থাকবেন চট্টগ্রাম থেকে আমাদের আবাসিক প্রধান জনাব মামুন আবদুল্লাহ, আমাদের খুলনা প্রতিনিধি জনাব সোহেল মাহমুদ, বগুড়া প্রতিনিধি হাসিবুর রহমান, বরিশাল প্রতিনিধি মুরাদ আহমেদ। স্বাগত আপনাদেরও। আমি প্রথমে অধ্যাপক আবু সাঈদ আপনার কাছে জানতে চাইবো যে এই নির্বাচনটি, উপজেলা নির্বাচনটি, আজকের দ্বিতীয় দফার নির্বাচনটি কেমন হলো বলে আপনার বিশ্লেষণ? আসলে এই উপজেলা এই কনসেপ্টটা এখন যে আছে তার স্ট্রাকচার সব দিয়ে, ফাংশন সব দিয়েই উনি আইনের বই নিয়ে এসছেন। এ সব মিলেই আমার ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। উপজেলা হয়েছিল কেন? উপজেলা হয়েছিল এরশাদ সাহেব করেছিলেন তার পাওয়ার বেস করার জন্য, যেমন আইয়ুব খান করেছিলেন মৌলিক গণতন্ত্র তার পাওয়ার বেস করার জন্য। আসলে কি উপজেলা আমরা কখনো চিন্তা করেছি যে জনগণের সেবার জন্য কাজে নিয়োজিত থাকবে? আমরা এই প্রসঙ্গে আলোচনা আজকের বিষয়টাই আমি আসছি। সেই হিসেবেই যেহেতু এই উপজেলার বিষয়, ওখানে ফাংশনাল বিষয়গুলো কিংবা সরকারের উদাসীন্য বলেন কিংবা অকার্যকতা বলেন কিংবা স্থানীয় সরকারের সাংবিধানিক যে 59 অনুচ্ছেদে যা লেখা আছে সেটা কার্যকর করার যে ব্যবস্থাপনা আছে, সেগুলো কোনো কিছু আমরা করি নাই। না করে শুধু উপজেলাটাকে এমন একটা অবস্থায় রেখেছি যে একটা সম্মানীয় পদ হিসেবে আছে। সেই সম্মানটা পাওয়ার কিছুটা এক্সারসাইজ করার জন্য উপজেলা নির্বাচন হচ্ছে। এবং এই উপজেলা নির্বাচনের মাধ্যমে যেটা নির্দলীয় হওয়ার কথা, আমরা এই প্রসঙ্গটাতে আসলে অনেক আলোচনা করেছি। আজকের নির্বাচনটা নিয়ে আমরা একটু শুরুতে একটু কথা বলতে চাই। আজকের নির্বাচনে আমি বলতে চাই ২-৩টা ঘটনা আমার কাছে ভালো মনে হয়েছে। একটা, এই প্রথমবারের মতো এ পর্যন্ত দেখলাম ২জন মহিলা সরাসরি নির্বাচিত হয়েছে। এটা একটা আমি মনে করি অগ্রগতি। আর একটা বিষয় আমি দেখলাম যে এবার গতবারের চেয়েও বেশি হিংস্রতা এবং বেশি দ্বন্দ্ব এবং বেশি রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনি হিংস্রতা, দ্বন্দ্ব, বিশৃঙ্খলার কথা বলছেন, আপনি কি কারচুপির কথা বলবেন? সারাদিনই নানা ধরনের অভিযোগ আমরা শুনেছি। অবশ্যই কারচুপি। তাহলে আপনি হিংস্রতা, দ্বন্দ্ব, কারচুপি, জাল ভোট এগুলো তো আছেই। আমি আপনার কাছে আবার আসবো জনাব আবু আলম শহীদ খান। আপনি একটু বলবেন যে আজকে নির্বাচনটি কেমন হলো? আপনি হিংস্রতা, দ্বন্দ্ব, কারচুপি, আমি ব্রতির যিনি প্রধান নির্বাহী আছেন জনাব শারমিন মুর্শিদ আপা সময় টেলিভিশনে বললেন যে তিনি এই নির্বাচনটি, ৭১ টেলিভিশনে আসলে উনি বলেছেন, ৭১ টেলিভিশন, সময় টেলিভিশন, ২ টেলিভিশনে বলেছেন যে এই দফার নির্বাচনটি যেন আরেকটু মান পড়ে গেল বলে উনি মনে হয়েছে তার। এবং তিনি আরো বলেছেন যে এতে মানে ভবিষ্যতে যদি পড়তে থাকে তাহলে কোথায় গিয়ে ঠেকবে সেটা বলাটা খুব মুশকিল। আপনার কাছে কি মনে হয়? উনি সত্যি কথা বলেছেন। কারণ আমরা যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিগত সরকারের সময়টার স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখি, ৬,০০০-এর বেশি নির্বাচন হয়েছিল এবং সন্ত্রাস কিংবা এই যে ধাক্কাধাক্কি কিংবা একটু উত্তেজনা এটা একদম কম ছিল, প্রায় জিরোর কাছাকাছি বললে অত্যুক্তি করা হবে না। সেই তুলনায় মান কিছুটা কমেছে, বাট কতটা আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি দেখতে চাই। যেমন গত নির্বাচনে ৯৭টা আসনের মধ্যে একটির মাত্র ফলাফল স্থগিত ছিল এবং ৩টি জায়গায় সম্ভবত
বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়েছিল এবং দু একটি জায়গায় হরতাল আহ্বান করা হয়েছিল। তো ওই তিনটার হিসাবে 3%-এর কাছাকাছি এই ধরনের ঘটনা হয়েছে। আমি টোটাল খবর তো আমরা এখন জানি না, আপনার টিভিতে যদি থাকে আপনারা যদি জানান যে কত জায়গায় আজকে একটু ধাক্কাধাক্কি বা দলাদলি বা কিছুটা সহিংসতা ঘটেছে, তো সেটা দেখলে আমরা বুঝতে পারবো এটা অবশ্যই গ্রহণযোগ্য না। এটা অবশ্যই গ্রহণযোগ্য না। এ ব্যাপারে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে, বিশেষ করে নির্বাচন কমিশনকে, যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, তাদেরকে এটা দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং তাদেরকে এটা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। আমরা অবশ্যই চাইবো না যে নির্বাচন নিয়ে কোনো ধরনের সহিংসতা কোথাও ঘটুক। কিন্তু আপনি কতটা বলছিলেন নোয়াখালীতে আজকে একজন মারা গেছেন, 11টা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত আছে, সরকার দলের সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে, কিছু কিছু টেলিভিশনে 115টি আসন জেলায় উপজেলায় কিন্তু নির্বাচন হচ্ছে। এর মধ্যে আপনি যে কটা বললেন 2-3টা বললেন, সেটা কম। ধরেন যে যদি 10-10ও হয়, যদি এটা 10ও হয় বা আমরা যদি জানি এক্সাক্ট ফিগারটা, তাহলে এটা কিন্তু মানে খুবই কম জায়গায় আমরা এইবার যেটা অ্যালার্মিং মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে আমরা অল্প বয়স্ক দেখে মনে হয় যে তাদের বয়স 18 হয় নাই এরকম মানুষকে ভোট দিতে দেখেছি। আসলে টেলিভিশনে মনে হয়েছে যে শিশুদের, বিশেষ করে বরিশালে কোন টেলিভিশনে আর আমার মনে নাই এই মুহূর্তে, কিন্তু একাধিক টেলিভিশনে দেখানো হয়েছে তাদের ছবি। আমরা রেজাল্ট পাওয়ার পরে, এবং এই মূল্য অভিযোগটা তো প্রধান বিরোধী দল করছেন, জি, এবং গত নির্বাচনের সময় আমি দেখেছি যে সকাল থেকেই তারা অভিযোগ করলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল বিএনপির সমর্থিত প্রার্থীরা 40টি আসনে জিতলো এবং যেসব আসনে তারা জিতেছেন সেখানেও কিন্তু অভিযোগ ছিল। অভিযোগ করাটা কিন্তু আমাদের রাজনৈতিক দলের অনেকের একটা ক্লিশেতে পরিণত হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতলেই যে অভিযোগ করা যাবে না ব্যাপারটা এরকম না, হয়তো এরকম না হলে বিএনপি সমর্থকরা আরো বেশি বিএনপি প্রার্থী আরো বেশি আসলে ওনারা এটাই বলেন যে অভিযোগ করে রাখি এজন্য যাতে হারলে পরে বলা যায় যে আমরা এই কারণে হেরেছি। আমরা একটু সারা বাংলাদেশের অবস্থা একটু দেখে আসি। রাজনৈতিক অভিযোগ, আপনি রাজনৈতিক অভিযোগ বলবেন? অবশ্যই রাজনৈতিক। এটা আমরা একটু কথা বলছি আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহর সঙ্গে। মামুন ভাই, চট্টগ্রাম বিভাগের 9 জেলার 26 উপজেলার সর্বশেষ ফলাফল কি? কোন দলের সমর্থকরা বেশি ভালো করলেন মামুন ভাই? আর নির্বাচন কেমন হয়েছে সার্বিকভাবে আপনি যদি একটু বলতেন জনাব মামুন আব্দুল্লাহ। ধন্যবাদ। আপনি প্রথমে যেভাবে শুরু করেছিলেন, প্রথম দফার নির্বাচনটা যেরকম একটু শান্ত ছিল, আমার মনে হয় এখন কিছুটা অশান্ত হয়ে উঠেছে। আপনি দেখেছেন প্রথমবার নির্বাচনে সারা দেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটলো এবং সেটি চট্টগ্রাম অঞ্চলে অর্থাৎ নোয়াখালীতে। আর যে নোয়াখালীতে সহিংসতা হয়েছে সেটি আজকে হয়নি, নির্বাচনের প্রায় 10 দিন আগে থেকে ওখানে ব্যাপক সহিংসতা হচ্ছিল। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের হাত কেটে দেওয়া হচ্ছিল, গুম করা হচ্ছিল, বিভিন্নভাবে হুমকি দমকি দেওয়া হচ্ছিল। এই হুমকি দমকির মুখে আজকে আপনি জানেন যে ফেনীতে যে 2টি আসন ছিল, সে 2টি আসনে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, যদিও কিন্তু সেই 2 আসনের বিএনপি দলীয় যে বিএনপি সমর্থিত যে উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা দুপুরের পর থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আর আমি যদি দেখি নোয়াখালীতে 5টি আসন, ওই 5টি আসনের মধ্যে 1টি আসন স্থগিত হয়ে গেছে, আর 2টি আসনে বিএনপি দলীয় যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন তারা নির্বাচন বর্জন করেছেন এবং আগামীকাল নোয়াখালী সারা জেলায় হরতালের ঘোষণা দিয়েছেন। একইভাবে ফেনীতেও হরতালের ঘোষণা দিয়েছেন। তো আমরা যতটুকু খবর পেয়েছি যে ফেনী নোয়াখালী ওই অঞ্চলটা মূলত বিএনপি প্রভাবিত অঞ্চল, সেখানে বিএনপির গ্রাসরুট লেভেলে ব্যাপক জনসমর্থনের কথা শোনা যায়, কিন্তু আমরা দেখেছি সেখানে প্রশাসনকে অনেকটা নীরব থাকছে ছিল, এরকম একটা অভিযোগ আমরা। মামুন ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু খুলনা থেকে আমাদের প্রতিনিধি সোহেল মাহমুদের সঙ্গে কথা বলছি। সোহেল ভাই, যশোরের চৌগাছা ও শার্শা উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করা হয়েছে এবং শনিবার সকাল সন্ধ্যা হরতালও দিয়েছে বিএনপি। এই ধরনের আর কোনো ঘটনা খুলনা বিভাগে আছে কি? সার্বিকভাবে নির্বাচনটি কেমন হলো এবং ভোটারদের প্রতিক্রিয়া বা কি খুলনায়? জনাব সোহেল মাহমুদ। খালেদ ভাই, আমাদের খুলনা জেলায় একটি উপজেলায় নির্বাচন হয়েছে, সেটা হলো ডুমুরিয়া উপজেলায়, এবং এখানে আমরা সকাল থেকে ছিলাম এবং দেখেছি যে এই উপজেলার কোথাও কোনো সহিংস ঘটনা কিন্তু ঘটেনি। তবে যশোরের ঝিকরগাছা শার্শা এলাকায় কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে সহিংস ঘটনা ঘটেছে এবং একজন প্রার্থীকে আহত করা হয়েছে, এবং সেখানে যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের খুলনা বিভাগের মেহেরপুরেও একটি ঘটেছে এবং যশোরের
চৌগাছায়ও একটি ঘটনা ঘটেছে। তো সব মিলে যে পরিস্থিতি রয়েছে তাতে আমরা বলতে পারি যে মাগুরা, মেহেরপুর এবং যশোর এখানকার মোট যে 3-4টি কেন্দ্র রয়েছে, উপজেলা রয়েছে, এখানে ছাড়া কিন্তু আর কোথাও আমরা সহিংস ঘটনার খবর এখনো পর্যন্ত পাইনি। সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু বগুড়া থেকে হাসিবুর রহমান বিলু ভাইয়ের সঙ্গে কথা বলছি। যে বিলু ভাই, বগুড়ায় একাধিক উপজেলা বিএনপি এবং জামাতের মধ্যে লড়াই হয়েছে, শাহজাহানপুর এবং শিবগঞ্জ তাদের মধ্যে অন্যতম। 19 দলের রাজনীতিতে এর কোনো প্রভাব আপনি দেখেন বিলু ভাই? খালেদ ভাই, যেটা আপনি বলছিলেন যে ঠিক তুমুল প্রতিদ্বন্দ্বিতা, সেটা যদি ধরেন তাহলে তো অবশ্যই বিএনপি এবং জামাতের মধ্যেই কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং এর প্রভাব কিন্তু সরাসরি আসলে 19 দলীয় জোটের উপরে পড়ছে। আপনি যদি বগুড়ায় এর আগের নির্বাচনটা দেখেন, সেখানে কিন্তু জামাতের সাথে বিএনপির যে আলোচনা করে প্রার্থী দেবার ঘটনা ছিল, সেগুলো কিন্তু পরে বিএনপি প্রত্যাহার করে নিয়ে দলীয় প্রার্থী দেয়। এরপর থেকে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে একটা দূরত্ব বাড়তে শুরু করে, অন্তত বগুড়ায়, যেটা বিএনপির ঘাঁটি। আর এখন যদি আপনি এই নির্বাচনটার কথা ধরেন, তাহলে কিন্তু দূরত্বের ফলাফলটাই এই নির্বাচনে এসে পড়েছে। যেখানে আপনার জামাতের খুব শক্তিশালী ঘাঁটি শাহজাহানপুর, সেখানে কিন্তু জামাতের প্রার্থী এখনও অফিসিয়ালি অবশ্য বলা হয়নি, কিন্তু তিনি বিপুল ভোটের ব্যবধানে পিছনে আছেন বিএনপির প্রার্থীর কাছে। আবার যেখানে আপনি শিবগঞ্জ, যেখানে বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান ছিলেন, সেখানে কিন্তু জামাতের প্রার্থী বিপুল ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থীর কাছ থেকে। এই সব মিলিয়ে কিন্তু বগুড়ায় বিএনপি এবং জামাতের দূরত্বে এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ বড় ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে। আর আওয়ামী লীগ কিন্তু এই বগুড়ায় তাদের অবস্থানটা আরও খারাপ করেছে। গত উপজেলায় তাদের 3 জন চেয়ারম্যান ছিলেন বগুড়ায়, এবার কিন্তু তারা এখন পর্যন্ত তেমন ভালো কিছুই করতে পারেনি, প্রতিযোগিতাতেই নেই তারাই। খালেদ ভাই। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু বরিশাল প্রতিনিধি মুরাদ আহমেদের সঙ্গে কথা বলছি। যে মুরাদ ভাই, আপনি আমাকে একটু বলবেন যে বরিশাল বিভাগের 3 জেলার 5 উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত কারা এগিয়ে এবং সর্বশেষ ফলটাও যদি আমাদেরকে একটু বলে দেন মুরাদ ভাই। ধন্যবাদ খালেদ ভাই। যে এখন পর্যন্ত যেটি পেয়েছি, যে বরিশালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। যদিও বরিশালে 11টি কেন্দ্রের ফলাফল 11টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়ে যায় এবং সেখানে ভোট ছিল প্রায় 20,000-এর মতো। তারপরেও তিনি যে ভোট পেয়েছেন তা উতরে গেছে 20,000 এবং ব্যবধানটা প্রায় 63,000-এর মতো, তারও বেশি। তো এই হচ্ছে বরিশাল। এবং অন্যান্য জায়গা থেকে যে খবরটি পাচ্ছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রার্থীদেরই মানে প্রাধান্যটা বেশি। তো এই হচ্ছে মোটামুটি বরিশালের আজকের বরিশাল বিভাগের ফলাফল আসলে পুরোপুরি কোনোটা ঘোষণা হয়নি এখন পর্যন্ত। স্থানীয়ভাবে যতগুলো জানা যাচ্ছে তাতে যা প্রতীয়মান হচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রার্থীরা মোটামুটি এগিয়ে রয়েছেন। আর বরিশালেরটা অবশ্য বেসরকারিভাবে ঘোষণা হয়ে গেছে। মুরাদ ভাই, বরিশালে অনেক বেশি অনিয়ম, জাল ভোট, এগুলির বরিশাল সদরে অনেক বেশি এই অভিযোগগুলি শোনা গেছে। আপনার পর্যবেক্ষণ কি, অনেক বেশি জাল ভোট, অনিয়ম হয়েছে বরিশাল সদরে? হ্যাঁ খালেদ ভাই, এটি যে অনিয়মের অভিযোগ উঠেছে আসলে সেটি সত্যিকার কথা এবং সত্যি কথাই। যে আমরা সকালবেলা কিন্তু দেখেছিলাম যে গত নির্বাচনে 19 তারিখের নির্বাচনে ভোটার উপস্থিতি খুব কম ছিল, কিন্তু আজকে ভোটার আসতে শুরু করেছিল। 8:30টার পর থেকে যখনই এই রিউমারগুলো উঠে যায় যে একের পর এক কেন্দ্রে হট্টগোল হচ্ছে এবং রিগিগুলো হচ্ছে, এটি যখন রিউমার ছড়িয়ে পড়ে আস্তে আস্তে ভোটারে ভাটা পড়ে এবং যা হয় তাই বিএনপি যখন 10:30টায় তাদের বর্জন করে নির্বাচন, তারপর অনেকটা ফাঁকা হয়ে যায় এবং ফিকে হয়ে যায় বরিশালের নির্বাচন। যে অভিযোগের কথা আপনি বলেছেন, আসলে বরিশালে সে ধরনের অবস্থাই পরিলক্ষিত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আমি প্রথম জানতে চাইবো যে যেখানে ভোট স্থগিত সেখানেই ক্ষমতাসীন দলের সমর্থকদের নৈরাজ্য এবং বিভিন্ন ধরনের অনিয়ম আমরা করতে দেখি, নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের সমর্থকদের সামলাতে পারে না কেন, নাকি সামলাতে চায় না? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমরা বিরতির আগে জানতে চেয়েছিলাম যে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের সমর্থকদের সামলাতে পারে না অথবা সামলাতে চায় না, এরকম একটি শোনা যাচ্ছে কিনা। আমি এই মুহূর্তে আমাদের সর্বশেষ যে ফলাফল এসেছে তা একটু জানিয়ে দিচ্ছি যে 114 উপজেলার মধ্যে 62টি উপজেলার ফলাফল আমরা হাতে পেয়েছি। তার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা 27টি এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা 25টিতে জয়লাভ করেছেন, অন্যরা সব মিলে 10টি উপজেলায়
জিতেছেন। জনাব আবুল আলম শহীদ খান, আপনি যদি একটু বলতেন যে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের সমর্থিত সামলাতে পারে না। আপনার যে রেজাল্টটা বললেন তাতে তো মনে হচ্ছে যে নির্বাচন কমিশন সামলেছে, না হলে আওয়ামী লীগের যে 27টা আর 25 নয় 34টা, মানে সরকার দলের প্রার্থীরা অলরেডি 34টা উপজেলায় হেরেছেন, 35টি উপজেলায় হেরেছেন, সেখানে আওয়ামী লীগ 25টা, মানে 10টায় গিয়েছেন এবং পুরো ফলাফল এখনো আসেনি। নির্বাচন কমিশন সামলাতে চায় না এই ধরনের অভিযোগ রাজনৈতিকরা করে থাকেন, এবং যখন রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকে তারা এসব অভিযোগ করে থাকেন। তো কোনো নির্বাচন কমিশন, মানে তল্পিবাহক নির্বাচন কমিশন তো ছিল এদেশে, তাদের কথা আলাদা, বাট আমরা যখন বর্তমান নির্বাচন কমিশন কিংবা আগের নির্বাচন কমিশনের কথা আলাপ করি, 2008-এ যে নির্বাচন হয়েছিল, 2009-এ যে সরকার আসছিল, তো ওই নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা অনেক ভালো ভালো কথা শুনেছি। এই বর্তমান নির্বাচন কমিশনের ব্যাপারে কিছু কিছু সমালোচনা থাকলেও তারা তাদের কর্ম দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা ভালো কাজ করছেন। আমি তো আগেই বলেছি যে বিগত সরকারের সময়, শেখ হাসিনারই গত সরকারের সময় 6000-এর বেশি নির্বাচন হয়েছিল স্থানীয় সরকারে, এবং খুবই কম জায়গায় গোলযোগ হয়েছে, একেবারে শূন্যের কাছাকাছি। এখন আমরা গোলযোগের মাত্রাটা একটু বেশি দেখতে পেরেছি, এবং এটা গত 3 মাস বা 6 মাস ধরে চলা যে রাজনৈতিক অস্থিরতা কিংবা রাজনীতিতে যে সহিংসতা আমরা দেখেছি, সেটার ফলাফল, এটা আফটারম্যাথ বলতে পারেন। আমি একটু আপনাকে এই জায়গায় একটু থামাই, আমি একটু অধ্যাপক আবু সাঈদ আপনার কাছে আসি, যে আপনার কাছে কি মনে হয় নির্বাচন কমিশনকে আপনার মনে হচ্ছে যে নির্বাচন পুরো অনুষ্ঠানটা তাদের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আছে? আমি তো মনে করি না। নির্বাচন কমিশন যদিও সংবিধানে যাই থাকতে না কেন, যত ক্ষমতায় দেওয়া থাক, একক সত্তা না। উপর থেকে ওনারা যতই নির্দেশ দিক, সেই নির্দেশ বিভিন্ন পর্যায়ে গিয়ে পালিত হয় না। এটা আমি নিজে ভুক্তভোগী এবং আমি নিজে জানি। হ্যাঁ, আমার নির্বাচনে আমি দেখেছি উপর থেকে যে নির্দেশ গেছে নিচে পালিত হয়নি। কিভাবে সেটা উনি নির্দেশ দিয়েছিলেন যে যেমন আমার সময় 3টা ওসি চেঞ্জ করতে হবে, 17 তারিখ দেখা করেছিলাম, 18 তারিখে উনি নির্দেশ দিয়েছিলেন 18 ডিসেম্বর যে উড্ডো করবো। সেই উড্ডো কবে হলো? ইলেকশনের একদিন আগে গিয়ে আটকে রইল কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং আটকে রইল কোথায়? পুলিশ পরিদর্শন ওখানে। তাহলে নির্বাচন কমিশন নির্দেশটা 18 তারিখে গেল, আর উড্ডো হলো 1 তারিখে। তাহলে নির্বাচন কমিশনের নির্দেশ সাথে সাথে পালিত হবে এমন কোনো গ্যারান্টি নাই। আর এখানে নির্বাচন কমিশন একক সত্তা না, বিভিন্ন সত্তাকে সমন্বয় করে উনি কাজ করেন। ওনার আন্তরিকতা আছে বুঝি, এবং ব্যক্তিগতভাবে আমি জানি আন্তরিকতা আছে। তারপরে আমি যেটা বলবো, এই যে নির্বাচনটা হলো, তাহলে এই নির্বাচন হলে আমাদের দেশে সাধারণত মানুষ দাঙ্গা হাঙ্গামা হয়, অমক হয় তমক হয়। এই নির্বাচন, এই উপজেলার নির্বাচন দেখা গেল একজন গুলি খায় মরেছে, এবং শত শত টিয়ার গ্যাস ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে, এবং পুলিশ শত শত মানুষকে পিটিয়েছে। এই সমস্ত দাঙ্গা হাঙ্গামার ভিতরে আমি মনে করি যে 115টার জায়গা নির্বাচন হয়েছে, তার মিনিমাম 15% জায়গায় আপনার বিশৃঙ্খলা, অরাজকতা এগুলো চলেছে, জাল ভোট বাদে। 15 ভাগ, শতকরা 15 ভাগ, হ্যাঁ মিনিমাম, মানে শতকরা 15 ভাগে মানে বিভিন্ন ধরনের অরাজকতা চলেছে। আপনি কি মনে করেন সেই শতকরা 15 ভাগে নির্বাচন স্থগিত হওয়ার মতো? আমি তো মনে করি যে যেমন ম্যাজিস্ট্রেটের কাজ থাকে, ম্যাজিস্ট্রেট বন্ধ করতে পারে। প্রিজাইডিং অফিসার যেখানে নিজে ভোট কেটে দিচ্ছেন, ওখানে গিয়ে যিনি আবার আরেকজন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট থাকেন, তিনি গিয়ে যখন ধরে তাকে নিয়ে বের করে দিচ্ছেন, আপনি এখানে কি বুঝবেন? তাহলে আমি একটু, এবং সাথে সাথে নির্বাচন কমিশনের এমন মনিটরিং থাকা দরকার যে এই টেলিফোনের যুগে তার বিশ্বস্ত লোক থাকা দরকার। এই ধরনের সাথে সাথেই ওই ধরনের নির্বাচন বন্ধ করে দেওয়া দরকার। স্ট্রংলি যদি বন্ধ করে দেন একবার, তাহলে দেখবেন এই ধরনের। আপনি মনে করেন যে এরকম অন্তত শতকরা 15 ভাগ জায়গায় এরকম বন্ধ হওয়া উচিত, মিনিমাম। আমি এই ব্যাপারে জনাব আবু আলম শহীদ খানের মতামত জানবো। তার আগে আমি একটু চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আবদুল্লাহর সঙ্গে আবার একটু কথা বলতে চাই। জনাব মামুন, আমাদের পটিয়া ও লোহাগাড়া, মানে রাজনৈতিকভাবে স্বাভাবিকভাবেই দক্ষিণ চট্টগ্রাম সহিংসতা প্রবণ, এর মধ্যে 2টি উপজেলা পটিয়া আর লোহাগাড়ার নির্বাচন আজকে হলো। আপনি এই নির্বাচনটির কার্যক্রম এবং ফলাফল ঘোষণা পরে আর কোন সহিংসতার আশঙ্কা করেন, বা কিরকম পর্যবেক্ষণ করেছেন যে কিরকম নির্বাচন হয়েছে? মামুন আবদুল্লাহ, একটু যদি বিস্তারিত বলেন। নির্বাচন হয়েছে,
আমরা দেখেছি যে নির্বাচন স্বাভাবিক নিয়মে হয়েছে, মানুষের ভোটারের উপস্থিতিও ভালো ছিল। পটিয়ায় আপনি জানেন ইতিমধ্যে আমরা রেজাল্ট পেয়ে গেছি, পটিয়ায় নির্বাচিত হয়েছে বিএনপির সমর্থিত উপজেলা চেয়ারম্যান, আর আশ্চর্যজনকভাবে লোহাগড়ায় নির্বাচিত হয়েছে জামাতের প্রার্থী, অথচ সেখানে বিএনপির একজন প্রার্থীও ছিল। অর্থাৎ আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি, অর্থাৎ আওয়ামী লীগ প্রার্থী না দিয়ে সমর্থন করেছিলেন এলডিপির প্রার্থীকে, কিন্তু তারপরও তাদের পক্ষে জেতা সম্ভব হয়নি, সেখানে জামাত জিতেছে। অর্থাৎ চট্টগ্রামের যে দক্ষিণ চট্টগ্রামের জামাতের প্রভাব এখনো আছে, সেটাই প্রমাণিত হলো আজকে এই ভোটের মাধ্যমে। তবে আপাতত আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ভোটের দিন যা হয়েছে এর বাইরে আপাতত কোনো সহিংসতার আশঙ্কা করছেন না পুলিশ প্রশাসন। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু জনাব মুরাদের কাছে যেতে চাই। বরিশালে যে আজকে বিভিন্ন টেলিভিশনে যে দেখানো হলো অপ্রাপ্তবয়স্করা ভোট দিচ্ছে এরকম দেখা গেল, সেটা নিয়ে আপনার যে ভোট রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসক কারোর সঙ্গে আপনার কোনো কথা হয়েছে জনাব মুরাদ? আপনি কিছু জানতে পেরেছেন যে তারা বিষয়টি জানে কিনা, তাদের নজরে বিষয়টি এসেছে কিনা? মুরাদ, আমি আপনার কাছে জানতে চাইছি যে আজ যে অপ্রাপ্তবয়স্কদের ভোট দিতে দেখা গেল, সেই অপ্রাপ্তবয়স্কদের ভোট দেওয়ার বিষয়টি জেলার নির্বাচন কর্মকর্তারা জানেন কিনা, রিটার্নিং অফিসারের গোচরে বিষয়টি এসেছে কিনা, বা জেলা প্রশাসক এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেছেন কিনা? না খালেদ ভাই, আসলে এই বিষয়টি সব জায়গায় দেখা গেছে, কিন্তু আসলে নির্বাচন কমিশনে যারা ছিলেন বা বরিশালের নির্বাচন কমিশনার ছিলেন বা জেলা প্রশাসন যারা ছিলেন, তারা টহল অবস্থায় যেখানে যতটুকু দেখেছি তারা দেখেছেন ভোটার আছে কিনা, এবং অপ্রাপ্ত বয়স্করা যখন এসছে তখন এরা কেউ ছিলেন না। আর কেন্দ্র থেকে এ ধরনের কোনো অভিযোগ নির্বাচন কমিশনে জানানো হয়নি বা জানানোর সুযোগ ছিল কিনা তা তারা বলতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে ভ্রাম্যমাণ আদালত যখন গেছে বিভিন্ন কেন্দ্রে, তখন এরা সটকে পড়েছে, এবং যখন স্ট্রাইকিং ফোর্সগুলো যারা গেছে তখন এরা একটু সরে গেছে, কিন্তু তার পরবর্তীতে আবার এদের দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে আসলে কেউই কোনো অভিযোগ কারো পক্ষ থেকে এখনো জেলা প্রশাসনে করা হয়নি এবং করা হয়নি নির্বাচন কমিশনে, সেক্ষেত্রে তারা এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। মুরাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে নির্বাচন কমিশন থেকে কোনো একটি সিদ্ধান্ত দেওয়া হলেও সেটি কার্যকর যে হবে সেটা কোনো গ্যারান্টি নাই, এবং বেশিরভাগ সময় সেটি কার্যকর নাও হতে পারে অনেক ক্ষেত্রে। এবং আপনি শুনলেন যে মানে এরকম অভিযোগ কেন্দ্র থেকে আসে না। আমাদের একজন দর্শক মামুন, উনি বলছেন যে আমরা কি একটু ধীর গতিতে আগাচ্ছি কিনা, কারণ মাছরাঙ্গা টেলিভিশন দেখাচ্ছে যে আওয়ামী লীগ 30টিতে এবং বিএনপি 36টি আসলে জয়লাভ করেছে। আসলে এটি ধীরগতির বা ইয়ের ব্যাপার না, আমাদের কাছে যেগুলি খবর এসেছে সেগুলি আমরা বলছি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি যদি একটু বলতেন যে নির্বাচন কমিশনের নির্দেশ তো আসলে। আমি সাইদ সাহেবের অভিজ্ঞতাটা ডিফারেন্ট, এটা সত্যি হলে এটা অবশ্যই এটার ব্যাপারে একটা পেপারস আছে। সত্যি আমি নিশ্চয়ই আপনি সত্যি বলছেন। আমি যদি ঢাকায় চিন্তা করি, ঢাকার বিভাগীয় কমিশনারকে কিন্তু নির্বাচন কমিশন থেকে সরানোর জন্য বলা হয়, এবং কারণটা ছিল যে ঢাকায় কিছু ব্যানার ছিল, পোস্টার ছিল, এগুলো সরানোর জন্য তাকে বলা হয়েছে, এবং উনি বলছেন যে এটা তো আমার কাজ না, এটা হলো সিটি কর্পোরেশনের কাজ, যে সমস্ত বড় বড় বিলবোর্ড থাকে। তো উনি ঠিকই বলেছেন, কিন্তু নির্বাচন কমিশন বলল যে তাকে সরিয়ে দিতে হবে, এবং সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সাধারণভাবে নির্বাচন যখন হয় তখন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে নির্দেশনাগুলো থাকে সেই নির্দেশনাগুলো খুবই দ্রুততার সাথে পালন করেন। ওই নির্দিষ্ট জায়গায় কেন এটা হয়নি এটা একটু খতিয়ে দেখতে হবে, বাট এটা যদি হয়ে থাকে এটা অবশ্যই ঠিক হয়নি, এবং এটা ভবিষ্যতের জন্য এটা যেহেতু একটা প্রমাণ হয়েছে, তো ভবিষ্যতের জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই এইসব বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, কারণ নির্বাচন কমিশন তো ব্যাখ্যার ঊর্ধ্বে না। ইনফ্যাক্ট জাতির কোনো সংস্থাই ব্যাখ্যার ঊর্ধ্বে না, সবাই ব্যাখ্যার মধ্যেই থাকতে হবে, তাদের ব্যাখ্যার মধ্যে থাকতে হবে। আমরা অধ্যাপক আবু সাইদ আপনার কাছে জানতে চাইবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে, যে এই যে উপজেলা নির্বাচনটি দুটি ধাপে হলো, মোটামুটি একটি সিনারিও দেখা যাচ্ছে, কারণ আমরা এর আগে 98টি উপজেলায় প্রথম দফায় নির্বাচন হয়ে গেছে, আজ 114টি উপজেলার নির্বাচন হচ্ছে। তো এই নির্বাচন থেকে আসলে রাজনৈতিক দলগুলি কি পাচ্ছে, কে হারছে, কে জিতছে, তার একটি বিশ্লেষণ যদি আপনি একটু দিতেন। যদিও এটি স্থানীয় নির্বাচন, তবু সেটি কে হারছে বা কে এগিয়ে আসছে সেটির কথা আমরা আপনার কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।
ফিরলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক আবু সাঈদ, এই নির্বাচন থেকে রাজনৈতিক দলগুলি কি শিক্ষা নিতে পারে, বা আপনার বিশ্লেষণ কি রাজনৈতিক দলগুলির মধ্যে আওয়ামী লীগ বা বিএনপি কে জিতছে কে হারছে, আপনার কাছে কি মনে হয়? রাজনৈতিক দলগুলো নামে আছে, রাজনৈতিক দল বলতে বুঝি যা থিওরিটিক বলেন না প্র্যাকটিক্যাল বলেন, রাজনৈতিক দল বাংলাদেশ নেই। আচ্ছা, রাজনৈতিক দলের নামে সিন্ডিকেট গুলো আছে। আচ্ছা, কবে থেকে নেই? এটা আমি দেখতে পাচ্ছি যে ৭৫ সন পর থেকে অবক্ষয় হতে হতে এখন এমন একটা অবস্থা আসছে। মানে নাইটা শুরু হয়েছে কখন? নাইটা শুরু হয়েছে ৮০ সনের পর থেকেই, সামরিক শাসন জিয়া রহমান আসার পর থেকেই নাইটা শুরু হয়েছে। অবৈধ লোক নিয়ে এসে রাজনীতি বানাইছে, মানেজ নো প্রবলেম করে রাজনীতি। আপনি যখন আওয়ামী লীগের সাথে সরাসরি এবং খুব নিবিড় ভাবে সম্পৃক্ত ছিলেন, এই সরকারের মন্ত্রী ছিলেন, তখনও কি এটি নাই ছিল? রাজনৈতিক দলের আমি মানে তখনও কি এটি সিন্ডিকেট ছিল, রাজনৈতিক দল ছিল না? অবশ্যই সিন্ডিকেট। এবং সেটা আপনি জেনে শুনেই সেই দলের মন্ত্রিত্ব করেছেন? এখন আছি, সেই দল জেনে শুনেই করছেন? হ্যাঁ, সিন্ডিকেট এ বদলানো যাবে না। আওয়ামী লীগের একবার যে সভাপতি হবে ডিস্ট্রিক্টে, উনিও জানেন যে সেক্রেটারি হবে, মৃত্যু না হলে তাকে সরানো যাবে না, অথবা তাকে বহিষ্কার না করলে তাকে সরানো যাবে না। এমন একটা সিন্ডিকেট গ্রুপ গড়ে উঠছে দুই দলের, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ বললাম না, বাংলাদেশের রাজনীতির এই যারা রাজনীতি করছে তারাই আছে, তারাই থাকবেন এবং তারাই করবেন। যত অপকর্ম থেকে আরম্ভ করে সুকর্ম থেকে বলেন, ভালো কর্ম থেকে বলেন। একজন রাজনীতিবিদ হিসেবে আপনি ব্যাপারটা কিভাবে দেখেন? আমি মনে করি রাজনীতি একটা সৃজনশীল ব্যাপার, প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করতে হয় এবং সামনের দিকে বিশ্বের সঙ্গে মিলে নিজেকে এগিয়ে নিতে হয়। সেই চর্চা তো নাই, অর্থাৎ গণতান্ত্রিক সংস্কৃতি যে রাজনীতির ভিতরে থাকা দরকার। রাজনৈতিক দল তো কোনো এন্টিটি না, রাজনীতিবিদরাই রাজনৈতিক দল। আপনার মধ্যে কতটা আছে সেটা? এটা আমার ভিতরে, আমি প্রতিনিয়ত রাজনৈতিক চর্চা করি, প্রতিনিয়ত আপডেট হওয়ার চেষ্টা করি, এবং নতুন করে রাজনৈতিক দল এবং কাঠামো কি করে বিন্যাস করা যায় সেগুলো তো আমাদের হাত দিকে এসছে, আমরাই নতুনভাবে করেছি। ৭৫ পর থেকে আমরা নতুনভাবে রূপ দিয়েছি, নতুন উন্মেষে আমরা অগ্রসর হয়েছি। এই যে ভীষণ যেটা আছে 21, এটাও একটা উল্লম্বন রাজনীতি। সেই জন্য এখন এসে একটা বদ্ধ দুয়ারের ভিতর পড়ে গেছে আমরা, একটা সিন্ডিকেট হয়েছে। সিন্ডিকেটটা কি জন্য হয়েছে? ব্যবসার জন্য হয়েছে। এখন রাজনীতি তো আর রাজনীতিবিদদের হাতে নাই, এখন রাজনীতিজীবী সব এবং ব্যবসায়ী হওয়ার ফলে মন্ত্রীর সাথে সচিব, সচিবের সাথে ঠিকাদার, ঠিকাদারের সাথে আমার কাছে একটা জিনিস সবসময় একটু কুইজের মতো লাগে অধ্যাপক আবু সাঈদ। আপনি যখন মন্ত্রী ছিলেন বা আপনি যখন মানে ক্ষমতার কেন্দ্রে ছিলেন, তখন এই কথাগুলি কেন বলেন নাই আমাদের? তখন সেই সময় দৃশ্যমান ছিল না। তারপরে আর আজকে হলো 18 বছর আগের কথা বলছেন। জি না, আপনি 2001 সাল পর্যন্ত ছিলেন। 18 বছর আগে আর আজকের এই ডিজিটাল বাংলাদেশের যুগে বিরাট পার্থক্য সূচিত হয়েছে। তখন হয়তো ছিল না, আমি বলবো না, তখনও ছিল, কিন্তু সেই সময় এত পরিস্ফুট ছিল না। এখন তো একটা সিন্ডিকেট মানে ব্যবসায়িক সিন্ডিকেট। এই বিষয়টির সাথে কি আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনি তার সাথে কিছু রাজনৈতিক কথাবার্তা বলে, কিছু রাজনৈতিক নেতার কথা বলে, রাজনৈতিক দর্শনের কথা বলে আমরা এটাকে রাজনীতি হিসেবে নাম দিচ্ছি? না, বিষয়টা তো একমত হওয়ার বিষয় না, এটা ওনার নিজস্ব ভাবনা, আমার ভাবনা ভিন্ন হতেই পারে। আমি যেটা মনে করি যে একজন রাজনীতির ছাত্র হিসাবে যেটা আমি মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশে 1975 সালের সেই বিয়োগান্তক ঘটনার পরে রাজনীতিতে আসলে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং সেটা প্রায় 15 বছর চলতে থাকে। সে কারণে তখন অনেক বিষয়ে হয়তো অবক্ষয় ঘটেছে, কিন্তু 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে নবযাত্রা শুরু হয়েছে, সেই অবক্ষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু উনি যে অভিযোগগুলি তুললেন এর একটাও তো অসত্য না। যেমন উনি বলছেন যে এমনকি জেলার কমিটি যার হাতে যায় তার কাছেই সেটা থাকতে হয়। আমি সেখানে আসছি। আমি যেটা বলার চেষ্টা করছি যে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছে এবং এটা এখন প্রায় 23 বছর চললো। মাঝখানে 2 বছর আবার ভিন্ন ধরনের একটি সরকারি ব্যবস্থা ছিল। এই ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং উন্নয়ন ঘটছে। সমস্যা আছে, সমস্যা না থাকলে তার আমরা এই কথাগুলো আলোচনা করতে পারি। উনি যেটি বলছেন যে অবস্থা খারাপ হচ্ছে, আপনি কি মনে করেন অবস্থা উত্তরণ ঘটছে? আমি বাংলাদেশে মনে করি আমি হতাশ হওয়ার কিছু নেই,
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই তো আমরা এখন এই আলোচনা অধ্যাপক আবু সাঈদ যে 3টি মূল অভিযোগ করলেন বলে আমি বুঝতে পারছি, অধ্যাপক আবু সাঈদ আপনি কি কিছু যোগ করবেন? আমি যে 3টি মূল অভিযোগ সেটা হচ্ছে যে দলের মধ্যে মানে রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো ধরনের কোনো গণতান্ত্রিকতা নেই, রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনীতিবিদ নাই, তারা রাজনীতিজীবীদের কাছে সেটি হারিয়ে গেছে, এবং এক ধরনের ব্যবসায়ী স্বার্থান্ধ কায়েমি স্বার্থবাদীদের একটি সিন্ডিকেটে পরিণত হয়েছে। এই 3টি বললেন, এই 3টি কি অসত্য? আমার কাছে সত্য মনে হয়। মোটা দাগে যে কোনো ধরনের গণতান্ত্রিক চর্চা নেই যখন আপনি বলেন দলগুলির ভিতরে, তার মানে গণতান্ত্রিক চর্চা জিরো, এটা আমি মনে করি না। হয়তো চর্চা না, এই পার্সেন্টেজ কিন্তু নির্ধারণ করা সম্ভব না। সুতরাং আমাদেরকে আরো গভীরভাবে এটা বিশ্লেষণ করতে হবে যে গণতান্ত্রিক চর্চা বলতে আমরা কি বুঝি, এবং গণতান্ত্রিক চর্চা যে হওয়া দরকার সেটা আমরা মনে করি, এবং এই চর্চা অব্যাহত রাখার জন্য আপনি তো ওনাকে জিজ্ঞেস করলেন, উনি একটা দলে ছিলেন, উনি ফুল মিনিস্টার ছিলেন, সুতরাং নিশ্চয়ই উনি ওনার দলের মধ্যে এই গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, এবং সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আমি একটা জাস্ট কথা বলে নেই, পৃথিবীর কোনো দেশে রাজনীতিবিদরা পপুলার না, পৃথিবীর কোনো দেশে আমলারা পপুলার না, মানুষ এদেরকে গালাগালি করতে অথবা এদের বিরুদ্ধাচরণ করতে পছন্দ করে, পৃথিবীর কোনো দেশে না। আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন যে এই প্রেসিডেন্টটা কি ভালো। আপনি কি বিল ক্লিনটনকে পপুলার মনে করেন? বিল ক্লিনটন প্রেসিডেন্সি থেকে চলে যাওয়ার 10 বছর পরেও তাকে শুনতে টিকিট দিয়ে, তাকে ডলার খরচ করে তাকে শুনে মানুষ। আমি এটা জানি যে উনাকে শোনার জন্য আমরা তো বিল ক্লিনটন যাওয়ার দরকার নেই, ভারতের রাষ্ট্রপতিকেও আমরা শোনার জন্য টিকিট দিয়ে আপনি নরেন্দ্র মোদীকে শোনার জন্য টিকিট দিয়ে কিন্তু তার জনসভায় যায় না হয়েছে কলকাতার যে জনসভায় নরেন্দ্র মোদী টিকিট দিয়ে। সুতরাং আপনি কেন বলছেন? আমি এটা বলছি এই জন্য যে রাজনৈতিক দল যে ক্ষমতা থাকে, ক্ষমতাসীন দল বা বিরোধী দল যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে, অধিকাংশ মানুষ তাদের উপরে কখনো সন্তুষ্ট হতে পারে না। আমি যে দেখেছি সাধারণ মানুষ সবসময় সমালোচনা করে। কেন বলছেন? বাংলাদেশে হতে পারে, সারা পৃথিবীতে আপনি দেখবেন সারা পৃথিবীতে নোবডি লাইকস পলিটিশিয়ান। না, এই কথা এটা খুব ভালো মতামত হলো বলে মনে হয়। একটু তাই যদি হবে তাহলে আমি স্বৈরাচারী ইরশাদের ছায়া, যে ছায়ার ভিত্তিতে নির্বাচন হয়েছে এবং যে নির্বাচনগুলো সবসময় ঘৃণার সঙ্গে দেখেছি, তারই ছায়া এখন দেখতে পাচ্ছি কেন? এটা জনগণের প্রশ্ন। আমি ছোট আকারে হোক বড় আকারে হোক, যে আবার যদি একটু প্রশ্নটি করতেন, আমি ঠিক বুঝতে পারি নাই। আমার কথা হলো যে এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন, স্বৈরাচারের আমলে গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্রবিহীন অবস্থার ভিতরে যে ধরনের নির্বাচন হতো, কর্তৃত্বের ইচ্ছায় কিংবা ভোট কেটে নেওয়া, 10টা গুন্ডা 20টা গুন্ডা কি এইরকম কথাবার্তা নির্বাচন হতো, সেই ধরনের নির্বাচনের ছায়া এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে পুনরাবৃত্তি ঘটবে, কিংবা সেই ধরনের অনুষঙ্গ আমরা পাবো। কেন পাবো? কেন তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? এই তুলনা মোটেই কারেক্ট না, বেরিয়ে আসতে পারবো। এই তুলনা মোটেই কারেক্ট না। উপজেলা নির্বাচন 83 স্যার আপনি জানেন, ওটা কোনো নির্বাচনই ছিল না। হানা ভোট এসব কোনো নির্বাচনই ছিল না। এখন আপনি আমার কথা শেষ করতে দেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন ঈশ্বর সাহেবের মনে আছে কি হয়েছিল? তা মনে আছে অবশ্যই। আপনি এখনকার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে বলেন, মনে আছে? তাহলে নির্বাচন বলতে যে কথা বোঝা যায়, চয়েস করা। সংসদ বলেন আর উপজেলা বলেন আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, কিছু নির্বাচন আমাদের ভালো হয়েছে, এটা ওনার সাথে আমি একমত। অধিকাংশ স্যার ভালো হয়েছে, কিন্তু 15% বলছেন একটু আগে, মানে 85% ভালো হয়েছে। এটা উপজেলার কথা বলছেন স্যার। ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয় একটা, উপজেলা নির্বাচনের বিষয়। এই উপজেলা নির্বাচনের পরে যে জিনিসটা হবে, আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, যে সমঝোতার যে সম্ভাবনা ছিল সেটা বন্ধ হয়ে যাবে। সমঝোতা কেন হতে হবে? সমঝোতা হতে হবে এই কারণে যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন। আমার যতদূর মনে পড়ে অধ্যাপক আবু সাঈদ, আপনি এই নির্বাচনটি 5 জানুয়ারির আগ পর্যন্ত আপনি বলেছেন যে সমঝোতা না হলে, দুটি দলের মধ্যে যদি সমঝোতা না হয়, তাহলে আমাদের বড় কোনো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমি তো কোনো বড় সর্বনাশের লক্ষণ এই পর্যন্ত দেখছি না। এবং উনি নিজেও নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি কিন্তু আপনি কিন্তু সমঝোতার জন্য অনেক চাপ দিয়েছেন, কিন্তু সমঝোতা হয় নাই, কেয়ার করে নাই, তারা সমঝোতা করতে চায় না। তাহলে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে জনগণ মালিক, দেশের মালিক বাদ দিয়ে আমি পার্লামেন্ট বসে গেলাম, তার কোনো মানে কনসেন্ট নিলাম না, তার কোনো মালিক কোনো চুজ করলো না, এটা কি গণতন্ত্র? না, এটা গণতন্ত্র কিনা সেই আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি বলেন। যদি ক্ষমতার মালিকরা কাউকে ইয়ে না করে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া হয় না। তাহলে সেই অবস্থার ভিতরে আজকে উপজেলা নির্বাচন হচ্ছে,
সেই উপজেলা নির্বাচন যেটুকু হচ্ছে ওইটুকু আলহামদুলিল্লাহ। এরপরে আরো বিশালভাবে সামনে যে আসবে আরো ভয়ানকভাবে আসবে। আপনি যে আশাবাদ ব্যক্ত করছেন, আমি আশাবাদী লোক, সবসময় আমি আশার সঙ্গে থাকি, কিন্তু তার সঙ্গে আমার সতর্কতা হলেই যে আশাগুলো নিরাশায় পরিণত করবে সেগুলো দূর করা। আমার মনে হয় যে এই বিষয়টি আবার আপনার জনাব আবু আলা মোহাম্মদ শহীদ খানকে প্রশ্ন করব, যদি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা দুর্বল থাকে, তার আগে তো অবশ্যই একটি মৌলিক প্রশ্ন করে নিতে হয়, আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটি কি দুর্বল এই মুহূর্তে মনে করছেন কিনা, এবং যদি দুর্বল থাকে তাহলে আসলে সুশাসন কায়েম করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কিনা, আমরা এটা বিরুদ্ধে। তার আগে তো অবশ্যই একটি মৌলিক প্রশ্ন করে নিতে হয়, আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটি কি দুর্বল এই মুহূর্তে মনে করছেন কিনা, এবং যদি দুর্বল থাকে তাহলে আসলে সুশাসন কায়েম করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কিনা। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব আবু আলা মোহাম্মদ শহীদ খান, যদি একটি কার্যকর বিরোধী দল বা বিরোধিতা না থাকে, মানে গণতন্ত্রের অন্যান্য লক্ষণগুলি যদি না থাকে, তাহলে কি আসলে সুশাসন কায়েম করা সম্ভব কিনা? না, গণতন্ত্র মানেই তো হলো বহুমত, বহুপদ, বহু দল। সুতরাং গণতন্ত্রে বিরোধী দল থাকতে হবে, এবং বিরোধী দলের ব্যাপারে যেটা আমরা সবসময় আলোচনা করে থাকি যে বিরোধী দলকে কনস্ট্রাকটিভ বিরোধী দল হতে হবে। কারণ বিরোধী দল মানে যদি এটা হয় যে বাসে আগুন দেবো, রেল লাইন উপরে ফেলবো, পুলিশকে যেখানে পাবো সেখানে খুন করে ফেলবো, সেটা তো কোনো বিরোধিতা না। বিরোধিতা তো হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং যেটা সাইদ সাহেব বললেন যে আমাদের দলগুলোর মধ্যে যে গণতান্ত্রিক চর্চা, এটা অবশ্যই বাড়াতে হবে, এবং গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই দলগুলো একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এবং একই জিনিস কিন্তু অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানে গড়ে তুলতে হবে। আমাদের ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে, যাতে তারা একটা অর্থবহ নির্বাচন করতে পারে, বিশ্বাসযোগ্য। ইয়াতে একটা আইনে একটা কথা আছে যে আপনি কি আদালত রায় দিল সেটা ইম্পর্টেন্ট না, রায়টা প্রতিভাত হলো কিনা, যে ন্যায় বিচার হয়েছে। সুতরাং ইলেকশন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা যে নির্বাচনটা পরিচালনা করছেন, এই নির্বাচনটায় জনগণ এসেছিলেন, ভোট দিয়েছিলেন, এবং এই ভোটের ভিত্তিতেই নির্বাচনটা হয়েছে। তো এইসব জিনিস তো আমাদের একজন দর্শক আপনার দৃষ্টি আকর্ষণ করছে, ঠিক এই সময়ে এটা পপ আপ করলো, মামুন ওনার নাম। উনি আমাদেরকে একিউজ করে বলছেন যে আপনাদের মিডিয়া তো গ্রামের কেন্দ্রগুলিতে যায় না, এবং যায় না বলেই উনি ইসলামপুর উপজেলা থেকে বলছেন যে গ্রামের কেন্দ্রগুলিতে অনেক ভোট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, মানে জাল ভোট বা কারচুপির কথা হয়তো তিনি বুঝাতে চেয়েছেন। আমরা আসলে মানে মিডিয়া উপরে উপরে বড় বড় কেন্দ্র, বড় বড় শহরগুলির দিকে আসলে হয়তো নজর রাখি, ভিতরের গুলিতে এটা তো মিডিয়ার যে সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তো যাবে। আপনার মিডিয়ার সামর্থ্য নেই যে বাংলাদেশের যে 115টা উপজেলার প্রত্যেকটা ভোট কেন্দ্রে যাওয়া। সুতরাং মানে মিডিয়াতে আমরা যেটা করি, এটা তো একটা প্র্যাকটিস যে আমরা একটা জায়গায় সেন্টার করে চেষ্টা করি যে কোথায় কি ঘটনা ঘটছে, বড় কোনো ঘটনা হলে সেটাকে কভার করার চেষ্টা করি। তো মামুন সাহেব যেখানে দেখেছেন, এটাও একটা মিডিয়ার ফলাফল যে সোশ্যাল মিডিয়াতে মোবাইলে করে আপনাদের কাছে পাঠিয়ে, এবং মোবাইলে আপলোড করেও পাঠিয়ে দিতে পারে। আসলে আমরা যখন অভিযোগ করি, অভিযোগগুলোকে ডিফেন্ড করতে হবে। আমি যদি লাগাতার একটা অভিযোগ করি এবং আমার কাছে কোনো প্রমাণ না থাকে, তাহলে কিন্তু অভিযোগগুলো অর্থহীন হয়ে যায়। তার মানে এটিও আসলে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরাও আসলে একটু অ্যাক্টিভ হতে পারি, যে আমরা আমাদের যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলি সম্পর্কে আমাদের। আমি কিন্তু মনে করি যে বাংলাদেশের মিডিয়া তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার প্রচন্ড প্রচেষ্টা করছে এবং সক্ষমতা অর্জন করছে। আমাকে দিয়ে বলি, আমার যে সেন্টারগুলো কেটে নিয়েছে, তিনটে জিনিস। একটা হলো ছিনতাই করা, ভোট ব্যালট পেপার কেটে নেওয়া, ছিনতাই করা, কেটে নেওয়া, কারচুপি করা, মানে নিজের সিলের ভিতরে দেওয়া, এগুলো আছে। এগুলো মিডিয়া তুলে সিল দিচ্ছে দাঁড়িয়ে, সেগুলো আমাকে দিয়ে দিচ্ছে। আমি সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে এই হলো আমার ইলেকশন হয়েছে, ডেট দিয়ে। তাহলে মিডিয়া করছে না কেন? মিডিয়া অবশ্যই করছে তার সাধ্য মতো, কিন্তু মিডিয়ার সক্ষমতা ওই পর্যন্ত যায় নাই যে সবটা তুলে নিয়ে এসে দেয়। এবং সে কারণেই স্যার 80 দশকে যে সমস্ত ভোট হয়েছে, ভোট চুরি বা ভোট ডাকাতি, সেটা এখন করা সম্ভব নয়। আপনার কাছে আমাদের গণমাধ্যমকে এই মুহূর্তে আমরা যদি খুব সংক্ষেপে জানতে চাই যে আপনার কাছে কি একটু মানে পক্ষপাতদুষ্ট মনে হয়, কোনো পক্ষে অবস্থান নিচ্ছে সরকারের পক্ষে, বা কোনো চাপের মধ্যে আছে এরকম মনে হয়, নাকি স্বাধীন সার্বভৌম? আমার কাছে মনে হয় যে কোনো, আমি নিরপেক্ষ বলবো না, পক্ষপাতদুষ্ট বলবো না, তবে আমি এটা বলবো যে হ্যাঁ, একটা মিডিয়া যেভাবে চলা দরকার, সব মিডিয়ার নিজস্ব লক্ষ্য থাকে এবং একটা লক্ষ্য নিয়ে কিন্তু তারা অগ্রসর হয়। এই আপনাদের মিডিয়া সম্পর্কে আমার ধারণা, আপনারা যতটা পাচ্ছেন পক্ষপাতহীন করছেন, কিন্তু চাপের ঊর্ধ্বে নেই।
চাপ আছে, চাপ যেভাবে সামাজিক চাপ হোক, রাজনৈতিক চাপ হোক, অন্য দিক চাপ হোক, আমাদের একদম সময় শেষ। আমি একটু 10 সেকেন্ডে জানতে চাইবো যে আপনার কি মতামত জানাবো আবু আলম মোর্শেদ খান আমাদের গণমাধ্যমগুলি সম্পর্কে? আমি অনেকদিন ধরে বলছি যে বাংলাদেশের গণমাধ্যমগুলো অনেক স্বাধীনতা ভোগ করছে এবং আরও স্বাধীনতা ভোগ করার সুযোগ আছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো চাপের মুখে থাকলে অনেক কিছুই করা সম্ভব হতো না। আমি মনে করি যে বাংলাদেশের গণমাধ্যমগুলো খুব ভালো কাজ করছে, বাট আমরা আরো ভালো কাজ করতে পারি। যেটা একজন দর্শক একটু আগেই বললেন যে আমরা গ্রামের দিকেও যেতে পারি, আমরা দেখাতে পারি যে আসলে কি ঘটছে। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব ডক্টর আবু সাঈদ এবং জনাব আবু আলম মোর্শেদ খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।